বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি প্রায় 1 বছরের মতো হবে। আজ আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতে আসছে, কিন্তু মা বাবা আসায় অন্যান্য সব বারের মতো আমি একটু আনন্দিত নই। কারণ অন্যান্য বার মেহমান হিসেবে আসলেও এইবার তাদের আসাটা সম্পূর্ণ অন্য কোনো কারণে। আমার শাশুড়ি মা আমার বাবাকে গতকাল ইমার্জেন্সি ফোন দিয়ে আমার শ্বশুর বাড়িতে আসতে বলেছেন। আজকে আমাকে নিয়ে নাকি একটা লম্বা মিটিং হবে। আমার মা বাবা নাকি আমাকে সঠিক শিক্ষা দিতে পারেননি। তাদের মেয়ে নাকি অত্যন্ত অভদ্র, অসভ্য, বেয়াদব, অকর্মা এবং স্বেচ্ছাচারী। অন্যান্য বাড়ির বউদের সাথে তাদের মেয়ের যে কত পার্থক্য সেটা পরতে পরতে জানান দেওয়ার জন্যই ঘটা করে আমার বাবা মাকে এ বাড়িতে আসার হুকুম করা হয়েছে। ছাত্রী হিসেবে আমি একেবারে ব্রিলিয়ান্ট না হলেও খারাপ ছিলাম এটা কিন্তু একেবারেই বলা যাবে না। তা না হলে আমি কখনোই MBA কমপ্লিট করতে পারতাম না। পড়াশোনা শেষ হবার পরে আমি 1টা বছর লাগাতার চেষ্টা করেছিলাম একটা সরকারি চাকরির জন্য। আমি বরাবরই চাইতাম নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতে, স্বাবলম্বী হতে। বিয়ের পরেও সেই চেষ্টাটা আমি গোপনে চালিয়ে গেছি এবং পরশুদিন আমার মোবাইলের মেইলে একটা জয়নিং লেটার আসছে। খুব একটা আহামরি চাকরি না হলেও একটা মাঝারি ফার্মে অ্যাকাউন্টেন্টের একটা চাকরি। চাকরি যত ছোটই হোক চাকরিটা আমাকে করতেই হবে, এই বলে আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ। এবং এটা নিয়েই আমার শ্বশুর বাড়িতে মারাত্মক অশান্তি আর মিটিং মিছিলের পরিকল্পনা। আমরা 2 ভাই 1 বোন। আমার বাবা একজন রিটায়ার্ড স্কুল টিচার। ভাই বোনেদের মধ্যে আমি সবার ছোট। যতদিন ভাইয়েদের বিয়ে হয়নি ততদিন কোনো সমস্যাই ছিল না, কিন্তু ভাবির আসার পর থেকেই আমাকে নিয়ে সমস্যা তৈরি হতে লাগলো। আমার বাবা এই নিয়ে 2 বার হার্ট অ্যাটাক করেছে। বাবার বেশ বয়স হয়েছে, আর আমার মা সেও খুব একটা সুস্থ সবল না। বাবা মা দুজনেরই বয়স হয়েছে। আমার মা সব সময় চিন্তা করতেন আমার বাবার যদি আপদ বিপদ আল্লাহ না করুক কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে। আর আমার ভাইয়েরাও খুব একটা সুবিধার না। বিয়ের পর থেকে তারা তাদের বউ ছাড়া কিছুই বোঝে না, সংসারে তেমন একটা টাকা পয়সা দিতে চায় না। বাবা মায়ের প্রতি বিন্দুমাত্র খেয়াল নাই তাদের। সেই জন্য আমার বাবা মা আমাকে নিজের পায়ে দাঁড়ানোর আরেকটু সুযোগ না দিয়েই রেল মন্ত্রণালয়ে চাকরি করে এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলেন। আমার স্বামীর নাম পলাশ। ওদের সংসারটা একেবারেই ছোট, মা আর ছেলে। আর আমার একজন ননদ আছেন, তিনি বিবাহিতা। আমার মা বাবা ভেবেছিলেন ছেলে সরকারি চাকরি করে, ছোট একটা সংসার, সংসারে কাজের তেমন একটা চাপ থাকবে না। একটা মাত্র বোন, সেটারও বিয়ে হয়ে গেছে। ছেলের মা শিক্ষিত, তাই আমাকে নাকি অত ঝক্কি ঝামেলা পোহাতে হবে না। আর এই সংসারে বিয়ে হবার পরে আমি অনেক সুখে থাকবো। আর আমি বরাবরই পড়াশোনা করতে অনেক ভালোবাসি। ছোট থেকেই আমার রুল সবসময় ফার্স্ট থাকতো। বাবা মনে মনে ভেবেছিল ছেলে যেহেতু শিক্ষিত তার পরিবারটাও শিক্ষিত। আর বাবা ভেবেছিলেন আমার মেয়ে হয়তো এ বাড়িতে এসে শখ আহ্লাদ সবকিছুই পূরণ করার সুযোগ পাবে। কিন্তু বিয়ে হয়ে এ বাড়িতে আসার পরে দেখলাম সম্পূর্ণ উল্টো ছবি। আমার শাশুড়ি মা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেননি। সময়ের সঙ্গে সঙ্গে এদের চিন্তা ভাবনা একেবারেই আধুনিক হয়ে উঠতে পারেনি। অনেক অবান্তর বিধি নিষেধ আর নিয়ম কানুন মেনে চলে, এবং সেটা শুধুমাত্র ছেলের বউয়ের জন্য, অন্য কারোর জন্য না। সে যাই হোক, বেলা 10টা নাগাদ আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছে গেলেন। আমি ভালোভাবে তাদেরকে একটু আপ্যায়নও করতে পারছিলাম না। আমার মায়ের মুখটা ভীষণ গম্ভীর। আমি জানি আমার মা ভীষণ চিন্তায় আছে, কারণ আমার শাশুড়ি মা আমার মাকে যখন তখন ফোন দিয়ে আমার নামে ইচ্ছে মতো নালিশ করে, অপমান করে। আমার শাশুড়ি মায়ের আমাকে নিয়ে অনেক অনেক সমস্যা। বিয়ের পর যখনই রান্না করতে গেছি উনি আমাকে রান্না করতে দিতেন না, কারণ আমি নাকি রান্নায় তেল মশলা বেশি দেই। আমার রান্না নাকি মুখেই তোলা যায় না। এসব রান্না খেয়ে নাকি উনার বমি চলে আসে। এসব রান্না বান্না নাকি উনার বাড়ির কুকুরও খাবে না। উনাকে হাতে হাতে সাহায্য করতে যাই, তাতেও কত অসুবিধা। আমার রান্না করা, কাপড় ধোয়া, থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, এক কথায় কোনো কিছুতেই উনি সন্তুষ্ট না। উনার মন পাওয়ার রহস্য যে কিসের মধ্যে লুকিয়ে আছে সেটা আজ পর্যন্ত আমি খুঁজে বের করতে পারি নাই। আমি যদি কষ্ট পেয়ে রাগ করে কিছুই না করি তাতে উনি দিনরাত রাগারাগি করেন। ছেলের কাছে, আমার মায়ের কাছে রাত দিন আমার নামে নালিশ করতেই থাকেন। উনার বাড়িতে আমি শাড়ি ছাড়া অন্য কিছুই নাকি পরতে পারবো না। প্রচন্ড গরমের মধ্যেও আমাকে শাড়ি পরে ঘরে থাকতে হবে। অথচ বাড়িতে আমার শাশুড়ি আর স্বামী ছাড়া আর কেউই কিন্তু থাকে না, কারোর সামনে আমাকে যেতেও হয় না। অথচ 51বর্তী পরিবারে বিয়ে হওয়া নিজের মেয়েকে নিজের হাতে পছন্দ করে টি-শার্ট, প্যান্ট, 3 পিস কিনে কিনে উনি পাঠান। একদম প্রতি মাসে নিয়ম করেই পাঠান। আর পাঠাতে না পারলে আলমারিতে তুলে রেখে দেন, মেয়ে আসলে নিয়ে যাবে। আমি চাইলেও বেশি কিছু বলতে পারি না, কারণ এমনিতে আমার মাকে আমার জন্য অনেক কথা শুনতে হয়। এরপর আমি প্রতিবাদ করলে না জানি আমার বাবা মাকে কতটা অপমান সহ্য করতে হবে। এগুলো ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। বাবা এসে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলল, কিরে মা, সকালে চাটা কিছু খেয়েছিস? অনেকদিন পরে নরম কথার স্পর্শ পেয়ে চোখে জল চলে এলো। ইতিমধ্যেই বসার ঘরে চলে এলেন আমার শাশুড়ি মা, সঙ্গে আছে তার ছেলে, যিনি মায়ের কথাকে একেবারে ওহির মতোই মনে করে। মায়ের কথার বিরুদ্ধে কখনো একটা টু শব্দ করতে পারে না, করতে চায়ও না। একটা শিক্ষিত ছেলে হয়েও উচিত অনুচিত, ঠিক ভুল, সম্ভব অসম্ভব কোনো কিছু
কিছুকেই বিবেচনা করার দরকারটুকু মনে করে না। আমার মা শুকনো হাসি দিয়ে বললেন, কি বেআইন, সবকিছু ঠিক আছে তো? কেমন আছেন বেআইন? তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কেমন আছো? আমার স্বামী ঘাড় কাত করে হ্যাঁ বললেও আমার শাশুড়ি মা বলে উঠলেন, যে বাড়িতে আপনার মেয়ের মতো একটা মেয়ে বউ হয়ে আসে সেই বাড়ির লোকজন ভালো থাকবে বলে আপনার মনে হয়? আচ্ছা বেন, একটা ঠিক করে কথা বলেন তো, মেয়েকে কি হাওয়ায় বড় করছেন? মেয়েকে ভদ্রতা, সভ্যতা, আদব কায়দা, সহবত কোনো কিছু কি শিক্ষা দেননি? খালি পড়াশোনা করালেই কি সব হয়ে যায়? একটা বেয়াদব ঘাড় তেরা মেয়ে, অকর্মা, একটা কাজও ঠিক মতো করতে পারে না, সারাক্ষণ খালি স্বামী স্বামী করে, স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। শ্বশুর বাড়ি খুব কঠিন ঠাই, আপনারা মেয়েকে বোঝান কিভাবে মানিয়ে গুছিয়ে শ্বশুর বাড়িতে চলতে হয়। মা কিছু প্রতিবাদ না করে মাথা নিচু করে রাখলেও বাবা একটু ভ্রু কুচকালো, কিন্তু মুখে কিছুই বলল না। আর এদিকে আমার স্বামী পলাশ চোখে মুখে যতটা সম্ভব বিরক্তি ফুটিয়ে বলল, এতই যখন স্বাধীন চেতা মনোভাব, এতই যখন নিজের পায়ে দাঁড়িয়ে টাকা কামানোর ইচ্ছা, তাহলে বিয়েটা করার কি দরকার ছিল বলেন তো? তোমাদের কি বিয়ে করার পরে সংসার এড়ানোর জন্য বিপ্লব করার কথা মনে পড়ে? তা বাবার বাড়িতে থাকতেই এই বিপ্লবটা হয় না কেন? পলাশের এই কথাগুলো শুনে আমার চোখ ফেটে আহাজার পানি আসলো না, কারণ এই 1 বছরে চোখ থেকে এতটাই পানি পড়েছে যে সব পানি শুকিয়ে গেছে। আমি বুঝে গেছি আজ আগুন ঝরানো প্রয়োজন, আজ আমি আর চুপ থাকবো না। ইতোমধ্যে আমার শাশুড়ির ফোন আসায় তিনি ভেতরে চলে গেলেন, আর এদিকে আমার স্বামী পলাশ বাবার কাছে আমার নামে নালিশ করতে ব্যস্ত হয়ে গেল। তখন মা আমাকে হাতটা ধরে পাশে বসিয়ে বলল, এত টাকা পয়সা খরচ করে বাপটা বিয়ে দিল তোকে, একটু মানিয়ে গুছিয়ে কি চলতে পারিস না? কত মেয়ে তো নেশাকর স্বামী নিয়ে, দজ্জাল শাশুড়ি নিয়ে মার খেতে খেতে, অত্যাচার সহ্য করতে করতে দিন পাড়ি দিয়ে সংসার করতেছে। তোর তো তেমন কোনো সমস্যা নাই, মানছি শাশুড়ি একটু খিটখিটে, পলাশ একটু বেশি মা ভক্ত ছেলে, ওদের একটা দুইটা কথা গায়ে মেখে নিলে কি এমন অসুবিধা হয়ে যায়? পলাশ কত ভালো চাকরি করে, ঘরে ধানের কাজ নাই, বোনের কাজ নাই, মাত্র 3টা মানুষ, তোর কেউ চাকরিটা করতেই হবে। আর এটা তো সত্যি যে ঘরে মাত্র 2টা মানুষ, এখন যদি তুইও বের হয়ে যাস তাহলে সংসারটা দেখবে কে? কেন আমরা কি ঘরের বউ হয়ে সংসার করতেছি না, জীবনটা পাড়ি দিতেছি না? আমি বলে উঠলাম, মা এত কষ্ট করে পড়াশোনাটা করলাম, হাতের কাছে এত ভালো একটা চাকরি, আমার ইচ্ছার কি কোনো মূল্যই নাই? ঘরে একটা কাজের বউ পার্মানেন্টলি থাকলে সে তো আমার শাশুড়ির দেখাশোনা করতে পারে, ওরা চাইলেই তো পারে আমাকে একটু সাপোর্ট করতে। আর আমার কোনো কাজকর্মই তো আমার শাশুড়ির এমনিতেও পছন্দ হয় না। পলাশ যতই চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব, এই ইচ্ছাটুকু কি আমি পোষণ করতে পারি না? আল্লাহ না করুক বিপদ আপদ বালা মুসিবতের কথা তো বলা যায় না, আমি যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জন্য কিছু করতে পারি, একটু সেভিংস করতে পারি, সেটাতে সমস্যা কোথায়? আর তুমি জানো পলাশের কাছে 10টা টাকা চাইলেও কতগুলো কথা শুনতে হয়, আমাকে কত অপমান সহ্য করতে হয়। আমি কি পারি না নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে নিজের জন্য? আর তোমাদের প্রতিও তো আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, নিজের জন্য কিছু করার পাশাপাশি আমার তো ইচ্ছা করে তোমাদের জন্য কিছু করতে। এতই যখন বাধা, তাহলে কেন পড়াশোনা করাইছিলা বলো? কেন এত স্বপ্ন দেখাইছিলা? যখন 2 চোখ ভরে স্বপ্ন দেখতাম তখন কেন আমাকে বাধা দিলা না? তখন মা বলে উঠলো, আমরা কি বলছি যে তোর থেকে আমাদের কিছু লাগবে? তুই শুধু মন দিয়ে সংসারটাই কর মা, তোর কাছে আমরা এইটুকুই চাই। দেখ মা, সংসারটা ভেঙে গেলে সেই তোকে ভাই বাবাদের কাছে গিয়ে পড়তে হবে, তখন বুঝবি ভাইয়ের সংসারে থাকার জ্বালা কি জিনিস। এখন তো কিছুই বুঝতেছিস না। আর আমরাও বা কয়দিন বল, তোর বাপের বয়স হয়েছে, 2বার হার্ট অ্যাটাক করছে, আমারও বয়স হয়েছে, তোর বাপ নিজেই তোর ভাইদের মুখাপেক্ষী, সেখানে তোকে আমরা কেমনে ভালো রাখবো বল? ঠিক তখনই আমার শাশুড়ি মা ফোনে কথা বলতে বলতে বসার ঘরে ঢুকলেন। শেষটুকু শুনে আন্দাজ করলাম এটা ননদেরই ফোন। ওপার থেকে কি কথা আসছে সেটা শুনতে পেলাম না, তবে আমার শাশুড়ি মা বলতেছেন, শোন, একদম অন্যায় আবদার সহ্য করবি না, এখনো কিন্তু তোর মাথার উপরে তোর মা আছে, ভাই আছে, এ বাড়িতে তোর অধিকার আছে, যখন এরা বেশি বাড়াবাড়ি করবে না আমাকে বলবি, সাথে সাথে তোর ভাইকে পাঠাবো, ভাইয়ের সাথে করে কিন্তু চলে আসবি। কত বড় সাহস আমার মেয়েকে জ্বালায়, একদম চিন্তা করবি না। এই বলে তিনি ফোনটা কেটে দিলেন। তারপর ফোনটা রেখে তিনি সোফায় বসে বললেন, হ্যাঁ যা বলছিলাম, আপনাদের মেয়ে। আমার বাবা এবার হাত দিয়ে শাশুড়িকে ইশারা করে থামতে বলল। বাবা বলে উঠল, আপনাদের সব কথা, সব অভিযোগ আমি শুনেছি, শুধু আজকে না, আমার মেয়ের মার কাছ থেকে শুনতে শুনতে আমার পুরো মুখস্থ হয়ে গেছে। এবার আমি কয়েকটা কথা বলি, আপনারা শুনেন, মন দিয়ে শুনেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, তুমিও শোনো, ঠিক আপনার মেয়েটির মতো আমার মেয়েটিও আমার কাছে অত্যন্ত দামি। আমি এবং আমার স্ত্রী আমাদের জীবনের একটা অংশ আপনাদের হাতে তুলে দিয়েছি, তাকে আপনাদের মতো করে গড়ে পিঠে নেওয়ার অধিকার অবশ্যই আপনাদের আছে, কিন্তু তাই বলে এই নয় যে তার এক এবং একমাত্র পরিচয় শুধুমাত্র আপনাদের বাড়ির বউ বা বাবা পলাশ তোমার বউ। সে একটা আলাদা মানুষ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। জীবন যেহেতু তার, কেরিয়ার নিয়ে সে কি সিদ্ধান্ত নিবে না নিবে সেই ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। হ্যাঁ, সংসার কিভাবে চলবে না চলবে সেই বিষয়টাও কিন্তু আলোচনা সাপেক্ষে, তবে সংসারের অচলাবস্থার দোহাই দিয়ে একটা মানুষের 17-18 বছরের পরিশ্রমের সাফল্যকে উপেক্ষা করা শুধুমাত্র অন্যায় না, বরং
চরমতম অপরাধ। আর বাবা পলাশ, তুমি নাকি তোমার স্ত্রীকে সবসময় বলো যে তোমাদের মতো মানুষ বলেই নাকি সে পার পেয়ে যাচ্ছে, অন্য পরিবার হলে নাকি বুঝতো কত ধানে কত চাল। বাবা একটা কথা স্পষ্ট শোনো, আমরা কিন্তু আমাদের মেয়েকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছি। বিয়ে দিয়ে আমরা না তাকে ঘাড় থেকে নামিয়েছি, না তোমাদের ঘাড়ে চাপিয়েছি। খুব বেশি অসুবিধা হলে আমাকে জানিয়ে দিও বাবা, তোমাদের বোঝা আমি হালকা করে নিয়ে যাব। এই কথাগুলো শুনে পলাশ বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, যেমন বাপ মা তেমন তাদের মেয়ে। আপনার মেয়েকে শাসনের পরিবর্তে আপনি প্রশ্রয় দিচ্ছেন। বাবা এই কথার কোনো উত্তরই দিল না, আমার কাছে এসে আমাকে উঠে দাঁড় করালো, মায়ের দিকে ফিরে বলল, আজকের দিনটা ওরা ভুলে যেতেই পারে, কারণ সবে মাত্র ওর এ বাড়িতে 1 বছর হয়েছে। 1 বছর মানে 12টা মাস, আর তুমি মাত্র 9টা মাস পেটে ধরে কিভাবে ভুলে গেলে? তোমার থেকে এটা আশা করিনি ফরিদা। বাড়ির এত এত ঝামেলার মধ্যে ভুলে গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন, সে কথা কারোর মনে নেই, আমার সবচেয়ে কাছের মানুষটার মনে নেই। একটা দীর্ঘশ্বাস ফেললাম। বাবা খুব সুন্দর একটা জুয়েলারির বক্স বের করলো। অনেকদিন থেকেই এটা খুব যত্ন সহকারে তুলে রেখেছিলাম রে মা, সঠিক সময় এলে তোকে দেবো বলে। সেটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা বুঝতে পারিনি। খুলে দেখি ভেতরে একটা চাবি। বাবা বলে উঠলো, এই চাবির ভেতরে 3টা সেট আছে। আমার বাড়ির সদর দরজার চাবি এটা, 2টা তোর 2 ভাইয়ের কাছে আছে, আর এটা তোর কাছেই রইলো। মা রে, সবসময় জানবি মাথার উপরে তোর একটা পাকা ছাদ আছে। যাই হয়ে যাক রে মা, পায়ের তলার মাটিটা শক্ত কর। যতই নারী স্বাধীনতার কথা বলা হোক না কেন, যতদিন সমাজ আছে ততদিন শ্বশুর বাড়িতে মেয়েদের সংসার করার ব্যাপারটা চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে। প্রথম থেকে ছেলের বউকে বিরুদ্ধ পক্ষ না বানিয়ে তাকে নিজের মেয়ের মতো করে স্নেহ ভালোবাসায় আগলে রেখে সবকিছু শিখিয়ে মানিয়ে গুছিয়ে চললে সমস্যা কি? আপনার যেমন একটা মেয়ে অন্য বাড়িতে আছে, যেভাবে আপনি তার ভালোয় ভালোটা, খারাপে খারাপটা অনুভব করেন, তার জন্য সবসময় চিন্তা করেন, ঠিক তেমনি অন্য কারোর মেয়েটাও তো আপনার কাছে আছে। সংসার তো কোনো জেলখানা না, আর বাড়ির বউটাও তো অপরাধী বা আসামি না। বাড়ির বউটাকে শাসনে নয়, ভালোবাসায় বাঁধুন। ভালোবাসলে তবেই শাসনের অবাধ অধিকার পাওয়া যায়। ভদ্রতা আর ভালো ব্যবহার দিয়ে আপনি যা যা করতে পারেন, বিশ্বাস করেন তার 1%ও আপনি ক্ষমতা দেখিয়ে করতে পারবেন না।